রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। করোনার এই মহা দুর্যোগে তোমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলছো, এই প্রত্যাশা আমি করছি। তোমরা প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা করছি। আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাটোর। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ষষ্ঠ জ্যামিতি, যেটা গণিত শাস্ত্রের প্রাচীন শাখা। তো জ্যামিতি অধ্যায়ের আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা আছে সেটা রেখা, কোণ ও ত্রিভুজ। চলো বন্ধুরা, আমরা দেখি রেখা, কোণ ও ত্রিভুজ এই সংক্রান্ত বিষয়ের আগে আমাদের আরেকটু জানার বিষয়, সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি কি? জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। আর এই জ্যামিতি সংক্রান্ত যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে রেখা, কোণ এবং ত্রিভুজ, আদার্স বিষয়গুলো আছে, সেগুলো নিয়েই আমাদের জ্যামিতি। তো জ্যামিতির বিস্তারিত আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে স্থান। স্থান কি? স্থান কোনো নির্দিষ্ট বস্তু যতটুকু জায়গা দখল করে থাকে সেটা হচ্ছে কি? স্থান। যেমন আমরা এখানে ঘনবস্তু, যে ঘনবস্তুর প্রত্যেকটাই কি এক একটি তল। তাহলে তল কি? তল হচ্ছে কোনো বস্তুর পৃষ্ঠ, উপরিপৃষ্ঠ হচ্ছে কি? তল। তো তলের এখানে আমাদের যেগুলা বিষয়, যেহেতু ঘনবস্তু চলে আসলো, তাহলে ঘনবস্তু কি বা ঘনবস্তুর মাত্রা কতগুলা থাকে? যে কোনো ঘনবস্তুর মাত্রা থাকে তিনটা, যেটা থাকে তার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা যে সব বিষয়গুলোর মধ্যে থাকবে এমন না। কোনো কোনো বিষয় আছে যেগুলা আমাদের জানার বিষয়। তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটাই যে এখানে এক একটা যে দেখছি, এটা একটি তল, এটা একটি তল, এবং হচ্ছে কি এটা একটি তল, এটা প্রত্যেকটা এক একটি তল। তো আমরা এখান থেকে আমাদের যেহেতু জানার বিষয় ছিল রেখা, কোণ এবং ত্রিভুজ, দুইটা তল, এটা একটা তল এবং এটা একটা তল, দুইটা তল একটা কি সাধারণ বিন্দুতে, দুইটা তলের একটি এই তল এবং এই তল, দুইটা তল একটি সংযুক্ত যখন করেছে তখন সেখানে কি উৎপন্ন হয়েছে? একটি রেখা। তাহলে আমরা যদি রেখার সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা কি বলবো? রেখাটা হচ্ছে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, সেটা হচ্ছে কি? রেখা। তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারবো এ বি একটি রেখা। এ বি একটি রেখা। তাহলে এটার মাত্রা কত? এটা একটা জানার বিষয়। তো রেখার সাথে সাথে আমরা রেখার সংজ্ঞা আমরা তাহলে কি দিলাম? রেখার সংজ্ঞা দিলাম যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই, সেটা হচ্ছে কি? রেখা। রেখার আরও একটি জিনিস লক্ষণীয় বিষয় বন্ধুরা, দেখো এখানে রেখার প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু আছে? এখানে কোনো প্রান্তবিন্দু নেই। কিন্তু আমরা রেখার সাথে সাথে আদার্স বিষয় নিয়ে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে রশ্মি। এটা ছিল রেখা, এটা হচ্ছে রশ্মি। রেখা এবং রশ্মি, এখানে দেখো বন্ধুরা একটা প্রান্তবিন্দু আছে, এখানে কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে আমরা এর সংজ্ঞা কি দিতে পারি? আমরা এর সংজ্ঞা দিতে পারি যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে, দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, সেটা হচ্ছে কি? রশ্মি। এরপরে যদি আমরা
প্রান্তবিন্দু যদি দুইটা থাকে তাহলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই এবং সাথে সাথে কি আছে, দুইটি প্রান্তবিন্দু আছে। তো দুইটি প্রান্তবিন্দু যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে রেখাংশ। তাহলে আমরা এখানে এটা বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে একটি রেখাংশ। তাহলে আমরা পেলাম রেখা, রশ্মি এবং কি রেখাংশ। তাহলে রেখাংশর হচ্ছে ক্ষেত্রে আমরা যেটা বললাম, এটা রেখা, এটা রশ্মি এবং রেখাংশের মধ্যে পার্থক্য কি? এর দেখো দুইটি, এখান থেকে এই পাশে এবং এই পাশে দুই পাশে হচ্ছে যেহেতু চলমান গতিশীল বোঝানো হচ্ছে, তার মানে এর কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু শুধুমাত্র কি আছে, দৈর্ঘ্য আছে। সেই দৈর্ঘ্যটা কি আবার নির্দিষ্ট কি? এটা কোনো দৈর্ঘ্য নির্দিষ্ট না, ইচ্ছা করলে আমরা যেদিকে খুশি সেদিকে গতিশীল করতে পারছি। এটা এখানে দেখো এই পাশে এই জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্থির, তার মানে এর প্রান্তবিন্দু একটি, এবারে গতিশীল, তার মানে এটা হচ্ছে কি দৈর্ঘ্য নির্দিষ্ট না, কিন্তু একটি মাত্র প্রান্তবিন্দু আছে। যখন আমরা রেখাংশ বলছি, রেখাংশে দেখো দুই পাশেই স্থির, তার মানে এর প্রান্তবিন্দু হচ্ছে দুইটি এবং এর দৈর্ঘ্য কি নির্দিষ্ট। তাহলে রেখার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য নির্দিষ্ট নয়, রশ্মির ক্ষেত্রে হচ্ছে রেখা নির্দিষ্ট নয়, কিন্তু রেখাংশের ক্ষেত্রে দৈর্ঘ্য কি নির্দিষ্ট। এখন রেখা, রশ্মি এবং রেখাংশর পরে আমরা হচ্ছে যে ঘনবস্তু পড়েছিলাম, তখন আমরা যদি একটা ইটকে যদি কল্পনা করি, একটা ইটের মাত্রা কয়টি? একটি ইটের মাত্রা, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ইটের মাত্রা কত? একটা ইট আয়তকার ঘনবস্তু, যার মাত্রা হচ্ছে 3। তাহলে এরপরে আমরা এখান থেকে যেটা বলছিলাম সেটা তোমরা দেখো, মনে করতে পারবে না, দেখো তো এটা কি? এটা কি ছিল? এটা ছিল একটি রশ্মি। তাহলে আমরা যদি দুইটি রশ্মি তারা সাধারণ একটি বিন্দুতে মিলিত হলো, তাহলে আমরা সাধারণ বিন্দুকে যদি ও দিই এবং এ পাশে যদি এ ও, এ পাশে কি বি, তাহলে আমরা দুইটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়ে এখানে একটা কি তৈরি হয়েছে, মনে করতে পারছো? দেখো এই জায়গায় একটা উৎপন্ন হয়েছে কি কোণ। তাহলে দুইটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়ে এখানে একটি কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে কোণ চিহ্ন, কোণের চিহ্ন হচ্ছে কি, এটি হচ্ছে কোণের চিহ্ন। তাহলে কোণের চিহ্ন, তাহলে এটা কোণের চিহ্ন। তাহলে আমরা এটাকে কি বলবো? এটা হচ্ছে একটি কোণ। আর কোণ পরিমাপের একক কি? কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। কি বললাম বলো তো, মনে করতে পারছো? কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। তাহলে কোণ পরিমাপের একক যদি ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমরা কোণ কি শুধুমাত্র কি নির্দিষ্ট একটি দুইটি আছে? কোণ অনেকগুলো আছে, যেমন সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, পূরককোণ, সম্পূরককোণ, প্রবৃত্তকোণ, এমনই। তাহলে আমরা বন্ধুরা চলো আমরা এক এক করে চেষ্টা করি যে কোন কোণ কেমন। সূক্ষ্মকোণ এখান থেকে যখন আমরা আঁকতে যাব, তখন আমাদের এখানে জানার বিষয় হচ্ছে সূক্ষ্ম অর্থ কি? সূক্ষ্ম অর্থ ক্ষুদ্র অথবা কি ছোট। তাহলে সেটা কার ছোট বা কার চেয়ে ক্ষুদ্র, কার চেয়ে কম ইত্যাদি জানার বিষয়। আমরা একটু আগে যেটা বলছিলাম, কোণ পরিমাপের একক বলছিলাম কি ডিগ্রি। তাহলে কোণ পরিমাপের একক যদি ডিগ্রি হয়ে থাকে, তাহলে যখন আমরা হচ্ছে সূক্ষ্মকোণ বলবো, তাহলে সূক্ষ্মকোণ এটা যদি কোনো কোণ হয়ে থাকে, সেই কোণ সেটা 90 ডিগ্রি চেয়ে কি ছোট। তার মানে আমরা বলবো যে 90 ডিগ্রি চেয়ে যদি ছোট হয়, তাহলে সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। মানে যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে ছোট বা এক সমকোণের চেয়ে ছোট, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে এখন যদি আমরা চিহ্নিত করি, তাহলে এবিসি, তাহলে এবিসি একটি কি কোণ? এবিসি একটি সূক্ষ্মকোণ। এরপরে আমরা যাই সমকোণ।
সম অর্থ কি? সম অর্থ আমরা ধরে নিতে পারি সমান। কার সমান? সেটা 90 ডিগ্রির সমান। তাহলে আমরা যদি বলি এটা যদি একটি রশ্মি হয় এবং একটি রশ্মির পরে কি আরেকটি রশ্মিকে আমরা যদি খাড়াভাবে দণ্ডায়মান করি, তাহলে এখানে উৎপন্ন কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমাদের উৎপন্ন যে কোণ হলো সেই কোণের হচ্ছে কি, এখন যদি আমরা চিহ্নিত করি এ বি সি, তাহলে আমরা লিখতে পারবো এখানে কি, যে চিত্রে কোণ এ বি সি একটি সমকোণ। তাহলে চিত্রে কোণ এবিসি একটি সমকোণ। কারণ কি সমকোণের কি বলেছিলাম আমরা বলেছিলাম দেখো এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রির সমান। 90 ডিগ্রির সমান কোণ হয়ে থাকলে সেটাকে আমরা বলছি হচ্ছে সমকোণ। এখন সমকোণ আমাদের এরপর সমকোণের পরে আমাদের চলে আসবে স্থূলকোণ। স্থূল অর্থ কি? স্থূল অর্থ আমরা ধরতে পারি বড়, বেশি, কার চেয়ে বেশি। তাহলে আমরা যদি বলি সেটা হচ্ছে সূক্ষ্ম যখন কোণ বলেছিলাম তখন আমরা দেখো এমনভাবে বলেছিলাম, আস্তে আস্তে কোণগুলোকে আমি একটু বড় করার চেষ্টা করছি। এরপরে যেটা আছে সেটা দেখো আমরা এমন করে বলেছিলাম এটা হচ্ছে সমকোণ। এখন যদি এর চেয়ে যদি আরও বড় হয়, এই কোণটাকে যদি আমরা এর থেকে আরও যদি বড়ভাবে উপস্থাপন করতে পারি, তাহলে এই কোণের মানটা কত হবে? অবশ্যই 90 ডিগ্রি চেয়ে বড়। তো 90 ডিগ্রি চেয়ে যদি বড় হয়ে থাকে, এর সাথে সাথে আরও একটি বিষয় নিয়ে আমাদের একটু জানার দরকার, সেটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে ছোট যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে সেটাকে বলবো আমরা স্থূলকোণ। তাহলে চিত্রে আমরা এখানে লিখতে পারবো যে চিত্রে কোণ এ বি সি একটি স্থূলকোণ। তাহলে চিত্রে কোণ এবিসি একটি স্থূলকোণ। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি বললাম? স্থূলকোণের ক্ষেত্রে আমরা এখানে যেটা বললাম সেটা 90 ডিগ্রি চেয়ে যদি বড় হয় এবং 180 ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে যদি কি ছোট হয়, তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে ছোট সেটা হচ্ছে কি স্থূলকোণ। তাহলে চিত্রে এবিসি একটি স্থূলকোণ। এরপরে আমরা দেখি আরও কোণের বিবরণ আমরা নিয়ে আসতে পারি কিনা। আমরা দেখো বন্ধুরা, আমরা হচ্ছে যদি দুইটি রশ্মি, এপাশে একটি রশ্মি এবং এপাশ থেকে আরেকটা রশ্মি আমরা এখনও ছেদ করে নেই, আমরা যদি এবার ছেদ করে দিই তাহলে এখানে একটা বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণের পরিমাণ কত সেটাকে আমরা এটা মোটামুটি একটি সরল রেখার মতো করে ধরতে পারি। তাহলে এখানে যে কোণটা থাকবে সেটা অবশ্যই সেই কোণটা কত 90 ডিগ্রি চেয়ে বড়। আর যেহেতু এটা একটি সরল রেখার উপরে অবস্থিত, সেহেতু আমরা হচ্ছে এই কোণের নাম দেব কি সরল কোণ। সেই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি সেটা হচ্ছে সরল কোণ। তাহলে এখানে হচ্ছে কোণ যদি আমরা লিখি কোণ এ ও বি একটি কোণ এ ও বি একটি সরল কোণ। তাহলে বন্ধুরা তোমরা মোটামুটি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ এবং সরলকোণ জানলে। আমরা এরপরে যে কোণ জানবো সেটা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত মানে পাশাপাশি, এটা ধরে নিতে পারো। তো পাশাপাশি যদি আমরা এখানে করি তাহলে একটু যদি চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাই একটা কোণ, একটি কোণ এখানে
এবিসি একটি কোণ ছিল, সেই কোণকে আমরা হচ্ছে ও ডি আরেকটি কি রশ্মি নিয়ে আসলাম, রশ্মি নিয়ে এসে বি বিন্দু সাধারণ বিন্দু করলাম এবং সেই সাধারণ বিন্দুতে নিয়ে এসে আমরা এখানে দুইটা কোণ পেলাম। দেখো এপাশে এ বি ডি একটি কোণ, আরেকটা হচ্ছে সি বি ডি, এটাও আরেকটা কোণ পেলাম। এখন সেই দুই কোণের ভিতরে আমাদের এটা হচ্ছে কি সাধারণ রশ্মি, আর তাহলে এই পাশে একটি কোণ এই পাশে, এবং দুইটা এই বাহুর এই পাশে ও পাশে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে কোনো কোণের দুইটি কোণের এখান থেকে এ বি ডি একটি কোণ এবং সি বি ডি এটাও একটি কোণ, কোণ দুইটির সাধারণ রশ্মি হচ্ছে কি বিডি। তাহলে যদি কোনো সমান্তরালে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, একটি হচ্ছে কি সাধারণ বাহু থাকে, তাহলে এখানে সাধারণ বাহু কি আছে বিডি বাহু, সাধারণ বাহু ধরতে পারি বা রশ্মি ধরতে পারি। সেই কোণ দুটা তাহলে একই সমান্তরালে অবস্থিত কোনো কোণের যদি একই শীর্ষবিন্দু, দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু থেকে থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সন্নিহিত কোণ। তাহলে আমরা এখানে সন্নিহিত কোণ পাচ্ছি এ বি ডি এবং সি বি ডি, এটা হচ্ছে কি সন্নিহিত কোণ। এরপরে আমরা জানবো হচ্ছে, এর আগে আমরা একটু আগে সমকোণের সংখ্যা দিয়ে আসলাম, এই সন্নিহিত কোণের মাধ্যম দিয়ে আমরা সমকোণও দিতে পারবো। যদি কোনো সরলরেখার উপরে অবস্থিত একটি রশ্মি, যা আমরা এখানে আঁকলাম, কোনো সরলরেখার উপরে একটি রশ্মির যদি সন্নিহিত কোণ দেয় কী হয় সমান হয়, এপাশে একটি কোণ এবং এপাশে কোণ, দুইটি কোণ যদি সমান হয় তাহলে সেই কোণগুলাকে সেখানে ক্ষেত্রে কী হয় সমকোণ তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে কি পেলাম আমরা সমকোণ পেলাম। এখন যদি আমরা নামকরণ করি এ ও বি এ মনে করি সি, তাহলে এ ও সি একটি সমকোণ, বি ও সি একটি সমকোণ। আমরা কোণের ক্ষেত্রে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি সেটা সমকোণের ক্ষেত্রে। এবারে আসো আমরা পূরক কোণ, পূরক কোণ সম্পর্কে জানি। পূরক কোণের ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলবো, পূরক কোণ আমরা প্রথম পর্যায়ে যেটা করবো সেই ক্ষেত্রে দুইটি কোণের, এটা একটি কোণ, সেটা তোমরা কি এই কোণটাকে ধরতে পারছো যে কি কোণ হবে, মানে চিত্র দেখে কি বুঝতে পারছো? আমি তোমাদের বলে দিচ্ছি কোণটা দেখতে কি একেবারে কোণকে যদি পরিমাপ করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি সমান হবে। তাহলে এই কোণকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, দুই অংশে বিভক্ত করলাম, তাহলে আমরা নামকরণ করলাম, মনে করবে এ ও বি, এ পাশে কি সি। তাহলে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, দুইটি কোণের যোগফল কত 90 ডিগ্রি বা এক সমকোণ, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলবো। তাহলে আমরা বলবো হচ্ছে কোণ এ ও সি এর পূরক কোণ কত, পূরক কোণ কোণ বি ও সি। আচ্ছা, এখন একটি আমার প্রশ্ন যে এওসি এবং বিওসি একজন আরেকজনের কি পূরক কোণ। তাহলে আমরা একটু সংখ্যাটা আরেকবার বলি, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলবো। তাহলে বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারবে যদি আমরা এখানে 50 ডিগ্রি ধরি, যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত বলতে পারবে? নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা বলছিলাম যে কোণ দুটার যোগফল কত হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমাদের সহজ উত্তর, যেহেতু দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এর মধ্যে আমরা একটা অলরেডি পেয়ে গেছি, কত পেয়ে গেছি 50 ডিগ্রি। তাহলে আমাদের অপরটি বের করা তো সোজা, তাহলে কি করব আমরা 50 ডিগ্রি 90 ডিগ্রি লিখলাম, 90 ডিগ্রি থেকে যেহেতু যোগফল 90 ডিগ্রি 50 ডিগ্রি একটি কোণ দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো 40 ডিগ্রি। তাহলে আমরা 50 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পূরক কোণ 40 ডিগ্রি।
এসো বন্ধুরা, এবার আমরা সম্পূরক কোণ বলি। সম্পূরক কোণ ক্ষেত্রে আমরা যে বিষয়টা নেব সেটা হচ্ছে এই পূরক কোণের মতোই সেম জিনিস, একটু পার্থক্য শুধু আছে একটু। সেটা হচ্ছে আমরা পূরক কোণের ক্ষেত্রে বলছিলাম দুটি কোণের যোগফল হবে এক সমকোণ বা 90 ডিগ্রি, কিন্তু যখন আমরা সম্পূরক কোণ বলবো তখন সেই সম্পূরক কোণের দুইটির যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমরা এখান থেকে যত বড় কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের যোগফল কত। আমরা একটু আগে যখন করেছিলাম তখন এমন উপরে একটি রেখার পুরে এভাবে দিয়েছিলাম, সেই কোণের পরিমাপ কত ছিল মনে আছে তোমাদের? সেই কোণের পরিমাপ ছিল হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ কত 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দেখো এখানেও ঠিক একই কোণে আছে, কিন্তু কোণটা হচ্ছে দুই অংশে বিভক্ত হয়েছে। সেই বিভক্তর একটি হচ্ছে কি, এখান থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ও সি একটি, এবং আরেকটি হচ্ছে কি বি ও সি। তাহলে এ ও সি এবং বি ও সি এর যোগফল বা সমষ্টি কত আমরা যখন সরল করেছিলাম তখন সেটা দেখিয়েছিলাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা বলবো দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি সমান হয় তাহলে কোণ দুইটির একটিকে সম্পূরক কোণ বলবো। কি বললাম বন্ধুরা? দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয় তাহলে কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ। এখন মনে করো আমি ধরলাম 100 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণ তোমাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি বলো। তাহলে কি করবে? 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি বলি তাহলে আমরা যেহেতু বলছি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা সহজ ঝটপট উত্তর পাবো। 180 লিখবো, 180 ডিগ্রি লিখলাম এবং পরবর্তীতে লিখলাম কত 100 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 80 ডিগ্রি। তাহলে আমরা মোটামুটি কোণের অংশবিশেষ তো মোটামুটি আমরা আলোচনা করলাম। এ ছাড়াও আরও একটি কোণ তোমাদের না বললেই নয়, সে কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আমরা এতক্ষণ ধরে করতেছিলাম যে কোণগুলার আমি চেষ্টা করছিলাম ছোটোর থেকে বড়োর দিকে যাওয়ার। আমরা প্রথমে করেছিলাম যেমন সূক্ষ্মকোণ, সেটা ছিল কত 90 ডিগ্রি চেয়ে ছোটো, বলছিলাম সমকোণ সেটা বলছিলাম 90 ডিগ্রি সমান। তারপরে বলছিলাম এখান থেকে হচ্ছে আমরা এক এক করে যেহেতু যাচ্ছি স্থূলকোণ, স্থূলকোণের ক্ষেত্রে বলছিলাম সেই কোণের পরিমাপটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রি চেয়ে কি ছোট। এরপরে আমরা বলছিলাম সরলকোণ, সরলকোণের ক্ষেত্রে আমরা এখানে যেটা বলছিলাম সেটা 180 ডিগ্রি। পূরক কোণ বললাম দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। সম্পূরক কোণের ক্ষেত্রে বললাম আমরা যে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলবো। আমার কথাটা হচ্ছে আমি যে তোমাদের বলছি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে করব, সেটা হচ্ছে সেই কোণটা অবশ্যই 2 সমকোণের চেয়ে বড় হবে। তাহলে 2 সমকোণের চেয়ে বড়, তাহলে কি এর কি নির্দিষ্ট, যেমন আমি বললাম যে 2 সমকোণের চেয়ে ছোটো হবে না, তাহলে বড় বলতে কতটুকু হবে? তো এসব বন্ধুরা আমরা এখানে একটু আগে দেখি, এখানে যদি এখানে আমরা প্রত্যেকটাকে যদি সমকোণ ধরি তাহলে এই জায়গায় উৎপন্ন কোণ কতটুকু? এখানে উৎপন্ন কোণ নিশ্চয়ই 180 ডিগ্রি। এই পাশে উৎপন্ন কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি টোটালটার প্রতি যদি প্রত্যেকটা কোণকে যদি আমরা মানে হিসাব করি তাহলে হিসাব করলে আমাদের এখানে এসে যাবে সেটা হচ্ছে যে 4 সমকোণ, 4 সমকোণ মানে কত 360 ডিগ্রি। অর্থাৎ যে কোণের পরিমাপ 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট সেটা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ।
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটু উদাহরণ দিলে তোমরা আরেকটু ভালো বুঝবে। আমরা একটা উদাহরণ দেখি। আচ্ছা, আমরা এখানে এ ও বি একটি কোণ দেখতে পেলাম। এখানে এ ও বি একটি কোণ। আমরা একে কি কোণ বলবো? এটার পরিমাপের দিকে যদি আমরা মোটামুটি ধারণা করি, অনুমান করি, তাহলে কতটুকু হতে পারে? দেখো বন্ধুরা, আমরা যদি এখানে এমনভাবে যদি দেখাই তাহলে হচ্ছে এটা হতো কতটুকু? এটা হতো 90 ডিগ্রি। যদি আমরা এমনভাবে চিন্তা করতাম তাহলে এটা হতো কত? 180 ডিগ্রি। কিন্তু আমার এদিকে এই অংশটুকু বর্ধিত করা আছে এবং এই অংশটুকু বর্ধিত করা আছে, তাহলে আমাদের কোণের পরিমাপ দাঁড়ালো কত? এতটুকু। তাহলে সেই কোণের পরিমাপ থেকে যদি আমরা যাই, সেটা অবশ্যই 2 সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এই এখানে চিহ্নিত অংশটুকু যেটা আছে সেই কোণের পরিমাণ কত? 2 সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট, অর্থাৎ এটা একটি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে এ ও বি যে অংশটুকু চিহ্নিত করা আছে সেই অংশের মান হচ্ছে কত? 180 ডিগ্রি বা 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের ছোট, অর্থাৎ এটা একটি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা কোণ মোটামুটি অংশবিশেষ যে অংশবিশেষ ছিল সেই অংশবিশেষগুলোকে আমরা ধারণা পেয়ে গেলাম। এরপরে সেই আমাদের এখানে বিষয় ছিল সেটা হচ্ছে রেখা, কোণ এবং ছিল কি? ত্রিভুজ। এসো বন্ধুরা, এবার আমরা চেষ্টা করি ত্রিভুজ কি। তোমরা কি বলতে পারবে ত্রিভুজ কি? ত্রিভুজ আমরা রেখা, রেখাংশ এবং রশ্মি যখন আমরা দিয়েছিলাম তখন আমরা রেখাংশ ব্যবহার করি। 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে বলবো হচ্ছে আমরা ত্রিভুজ। কি বললাম? 3টি রেখাংশ। আমরা এটা একটা রেখাংশ নিলাম, এখান থেকে একটা রেখাংশ নিলাম এবং এটা একটা রেখাংশ নিলাম, এবং 3টি রেখাংশকে যদি আমরা যোগ করি, মোটামুটি ধরে নিলাম, তাহলে আমরা 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র, তাহলে এ বি সি, তাহলে এ বি সি হচ্ছে কি? একটি ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজ যদি হয়, আমরা তো জানি এখানে রশ্মি ব্যবহার করলাম কয়টা? 3টা। এখান থেকে রেখাংশ ব্যবহার করলাম হচ্ছে 3টা। সেই 3টা রেখাংশের ক্ষেত্রে আমরা এখান থেকে যে অংশগুলো পেয়েছি সেটা হচ্ছে একটা ত্রিভুজ পেলাম। তার রেখাংশে এখান থেকে যে রেখাংশ ব্যবহার করলাম, এই রেখাংশের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে আমরা এগুলোকে বলবো হচ্ছে এক একটি বাহু। তার মানে এখানে কয়টি বাহু আছে তাহলে বলো তো? এখানে বাহু আছে, এ বি একটি বাহু, আর কি আছে? বিসি আরেকটি বাহু এবং এসি আরেকটি বাহু। তাহলে আমরা এখানে পেলাম কয়টা? 3টি বাহু পেলাম। 3টি বাহু। তাহলে এর পরবর্তীতে আমরা হচ্ছে যে কাজ করব সেটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু সম্পর্কে আমরা জানব। 2টা বাহু, এ বি বাহু এবং এসি বাহু। এর এই বি এ বাহু এবং সি এ বাহু সাধারণ বিন্দু কোনটি? এ। তার মানে বাহু দুটা কি বিন্দু ছেদ করছে? সাধারণ বিন্দু যদি বলি এ, তাহলে এটা হচ্ছে কি? এই 2 বাহুর শীর্ষবিন্দু। এবং শীর্ষবিন্দু যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কয়টা শীর্ষবিন্দু পাচ্ছি এখানে ত্রিভুজের ক্ষেত্রে? আমরা শীর্ষবিন্দু পাচ্ছি হচ্ছে 3টা। যেমন আমরা যদি ধরে নিই এ বি এবং সি বি, এই বাহু দুটা পরস্পর কি বিন্দু ছেদ করছে? বি বিন্দুতে। তো বি বিন্দুতে যদি এখানে স্পর্শ করে থাকে তাহলে হচ্ছে এটাও কি? এর শীর্ষবিন্দু। অনুরূপভাবে আমরা বিসি এবং এসিকেও যদি কল্পনা করি তাহলে এর শীর্ষবিন্দু কতটা পেয়ে যাচ্ছে? আমরা সি বিন্দু। তাহলে সি বিন্দু হচ্ছে এর শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু থেকে আমরা এবার পেলাম শীর্ষবিন্দু। এর পরের অংশটুকু যেটা আমরা জানবো হচ্ছে
মনে করো বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু একটি বিন্দু নিলাম আমরা ও, এবং সেটা ছিল বিসি এর মধ্যবিন্দু এ আর ও কি করি, এ আর ও কি করলাম আমরা যোগ করলাম, তাহলে এ ওকে কি বলবো আমরা, এ ছিল শীর্ষবিন্দু আর বিসি ছিল একটি কি ভূমি, যদি আমরা একটা ভূমির সাথে কল্পনা করি তাহলে শীর্ষবিন্দু আর এটা ছিল যেহেতু বিসির মধ্যবিন্দু এ এবং ও যদি আমরা যোগ করি তাহলে একে বলবো হচ্ছে আমরা মধ্যমা, কি বলবো আমরা মধ্যমা। তাহলে এটা ত্রিভুজের এ হচ্ছে কি মধ্যমা। এর পরে যদি আমরা এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এরপরে এসো আমরা আরও কিছু জানার চেষ্টা করি। এ বি সি, এবিসি এটাও তো একটা ত্রিভুজ। এখন ত্রিভুজের যদি আমরা যেটা করলাম মধ্যমা যদি আমরা নিই তাহলে এর মধ্যবিন্দু, কিন্তু এটা যদি এরপর থেকে সোজাসুজি আমরা কি লম্বটা নিই, যদি আমরা একটু ধরে নিই যে এটা লম্ব, তাহলে এটাকে কি বলবো এখানে এ ডি মনে করে লম্ব আঁকলাম। মধ্যবিন্দু যদি আমরা এখানে করতাম তাহলে এখান থেকে আমরা যেটা দেখালাম সেটা এমন ছিল, এটার নাম দিয়েছিলাম আমরা কি বি সি ডি। এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু তার মানে এটি হচ্ছে কি মধ্যমা। আমরা এই ক্ষেত্রে দেখছো এখানে এই চিহ্ন দ্বারা কি বুঝছো, নিশ্চয়ই এর দ্বারা ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে হচ্ছে এই চিহ্ন দ্বারা তো বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে লম্ব, তার মানে এখানে 90 ডিগ্রি, তার মানে ক্ষুদ্রতম দূরত্ব এডি, এদিকে বলবো হচ্ছে আমরা লম্ব দূরত্ব বা উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতার পার্থক্য মোটামুটি বুঝতে পারলাম। যে মধ্যমা যখন হবে তখন হচ্ছে যে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ যে রশ্মি সে বা রেখা বা বাহু সেটাকে বলবো হচ্ছে আমরা মধ্যমা। কিন্তু যখন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব লম্ব অঙ্কন করা হবে সেটাকে বলবো হচ্ছে আমরা উচ্চতা বা লম্ব দূরত্ব। তাহলে এখানে এই চিত্রের ক্ষেত্রে এইটি হচ্ছে কি একটি উচ্চতা বা লম্ব দূরত্ব। এরপরের অংশটি আমরা হচ্ছে আরও আলোচনায় আসি। চলো আমরা এখান থেকে এবিসি আবার নামকরণ করি। এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা অর্থ যোগফল, এই ত্রিভুজের যোগফল। তাহলে ত্রিভুজের এখান থেকে হচ্ছে পরিসীমা বলতে গেলে আমরা এখান থেকে বাহুগুলা কি কি পাচ্ছি, একটি পাচ্ছি এবি, আরেকটি পাচ্ছি হচ্ছে কি বিসি, আরেকটি পাচ্ছি এসি। সেই সকল বাহুগুলার যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা এই ত্রিভুজের কী পেয়ে যাব, পরিসীমা পেয়ে যাব। তাহলে পরিসীমা অর্থ সেই ত্রিভুজের সকল বাহুর সমষ্টি বা যোগফল। তাহলে বন্ধুরা আমরা মোটামুটি ত্রিভুজের সংজ্ঞা জানতে পারলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু জানতে পারলাম, ত্রিভুজের পরিসীমা জানতে পারলাম, ত্রিভুজের মধ্যমা জানতে পারলাম, উচ্চতা জানতে পারলাম। তাহলে আমি ছোট্ট একটা বিষয় বলি। এখন এখানে যদিও এই অধ্যায়ে আমাদের এটা রিলেটেড না, কিন্তু তারপরেও আমরা জানার সুবিধার্থে এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এর ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা কী করব। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে বলবো হাফ, অর্থাৎ 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, অথবা ভূমি গুণ উচ্চতা ভাগ 2, আমরা যে কোনোভাবে লিখতে পারবো। তাহলে আমরা মোটামুটি ত্রিভুজের সংজ্ঞা থেকে শুরু করে মধ্যমা কোণটি, লম্ব দূরত্ব কী বা উচ্চতা কী, শীর্ষবিন্দু কী মোটামুটি ধারণা পেলাম। এবার আসো বন্ধুরা আমরা আরও একটু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের কয়টি বাহু আছে? এবি একটি বাহু, বিসি একটি বাহু এবং এসি একটি বাহু। তাহলে বাহু আছে মোট 3টি। কোণ আছে কয়টি? কোণ আছে এ একটি কোণ, বি একটি কোণ এবং সি একটি কোণ, অথবা আমরা এ বি সি, বি এ সি, এ সি বি, তার মানে 3টি কোণে আছে। তাহলে আমরা পেলাম হচ্ছে 3টি বাহু এবং 3টি কোণ।
তাহলে আমরা এখানে 3টি বাহু এবং 3টি কোণ পেয়ে গেছিলাম। তাহলে যদি আমি জিজ্ঞেস করি, তোমাদের প্রশ্ন করি যে ত্রিভুজের অঙ্গ কয়টি, তাহলে কি বলবে? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের ছাত্রছাত্রীরা অতি উৎসাহে অনেক ক্ষেত্রে এটা বিষয়টি একটু ভুল করে থাকে। সেক্ষেত্রে তোমরা একটু প্রশ্নটা একটু বুঝে উত্তর বলার চেষ্টা করবে। সেক্ষেত্রে ত্রিভুজের অঙ্গ যখন জিজ্ঞেস করবে তখন আমরা বলবো হচ্ছে 6টি। সেটা হচ্ছে কী কী যদি বলে তাহলে আমরা বলবো বাহু, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বাহু থাকে কয়টি? 3টি, এবং সাথে সাথে থাকে কি কোণ 3টি। তাহলে 3টি বাহু এবং 3টি কোণ, তাহলে একটা ত্রিভুজের অঙ্গ মোট হচ্ছে কত? 6টি। এখন ত্রিভুজ কত প্রকারের হতে পারে? ত্রিভুজ তো যদি বাহু ভেদে বলি সেটাও একটা হতে পারে, যদি কোণ ভেদে বলি সেইভাবেও হতে পারে। তাহলে বাহু ভেদে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সম অর্থ সমান আমরা বলেছিলাম, বাহু কিসের থাকে? ত্রিভুজের থাকে। হয়তো আমরা এখান থেকে যদি বলছি তাহলে যে ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এবি, বিসি এবং এসি বাহু 3টি হচ্ছে কি সমান। এবি এবং বিসি এবং এসি, এবি, বিসি এবং এসি 3টি বাহু যদি সমান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিভুজকে বলবো হচ্ছে আমরা সেটি সমবাহু ত্রিভুজ। তাহলে এবার সংজ্ঞা কি বলবো? সংজ্ঞা বলবো যে ত্রিভুজের 3 বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপরে আসো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ যখন আমরা বলবো তখন কি করব? সম অর্থ সমান, দ্বি মানে 2, ত্রিভুজ তো ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 2 বাহু সমান সেটাকে বলবো হচ্ছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে এমনভাবে একটা আঁকতে পারি, এ বি সি। এবি বাহু এবং এসি বাহু যদি পরস্পর সমান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারবো এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান সেটাকে বলবো হচ্ছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আসো আমরা বিষমবাহু বলতে গেলে এখানে বোঝাচ্ছে কোনো বাহু কোনো ভর সমান না। তাহলে সেই চিত্রটা আবার কেমন হতে পারে? সেটা হচ্ছে এ বি সি। দেখো বন্ধুরা একটু যদি খেয়াল করো তাহলে দেখা যাচ্ছে যে এবি বাহু কি বিসি বাহু সমান, অথবা এসি বাহু কি বিসি বাহু সমান, বা এসি বাহু সমান, কোনোটার সাথে সমান নয়। তাহলে আমরা এখানে বলবো যেটা যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান, কোনো বাহু কোনটার সমান না। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান সেটাই হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে চিত্র আমরা এখানে যেটা দেখলাম সেটা এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। এ তো গেল হচ্ছে বাহুভেদী ত্রিভুজ। এবার হচ্ছে কোণভেদী ত্রিভুজ। কোণভেদী ত্রিভুজ করতে যে আমরা হচ্ছে এদিকে যে করব সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূক্ষ্ম মানে বলছিলাম, আমরা যখন সূক্ষ্মকোণ যখন বলবো সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ বলতেই বলছিলাম যে আমরা সেটা 90 ডিগ্রি চেয়ে বলছিলাম ছোট। তাহলে যে ত্রিভুজে এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানই দেখো 90 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট, অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণই পরস্পর কি সূক্ষ্মকোণ, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ বি সি ত্রিভুজকে আমরা কি বলতে পারবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আসো আমরা দেখি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিসি একটি ত্রিভুজ যার কোণ বি কি সমকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এরপরে আসো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে অংশ করব সেটা
এবিসি যদি আমরা একটা ত্রিভুজ দিই, ত্রিভুজের এখানে দেখো এই কোণটা কত, স্থূলকোণ। তার মানে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলবো হচ্ছে আমরা স্থূলকোণী ত্রিভুজ। এরপরে আমরা বন্ধুরা আসো আরেকটু বিস্তারিত যে অংশটুকু আমরা আলোচনা করলাম এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড এবং সেটা জানা অবশ্যই দরকার। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা একটি সরলরেখা আঁকলাম এবং এটা একটি সরলরেখা আঁকলাম। এই গোটা বোর্ডটাকে যদি আমরা কি ধরবো, গোটা বোর্ডটাকে ধরলাম হচ্ছে একটি তল, সমতল। তাহলে কোনো সমতলে অবস্থিত যদি দুইটি রেখা পরস্পরকে ছেদ না করে, কোনো সমতলে অবস্থিত দুইটি রেখা যদি পরস্পরকে ছেদ না করে তাহলে সেই রেখা দুইটাকে আমরা বলতে পারবো কি, সমান্তরাল রেখা। তাহলে আমরা যদি এটা নামকরণ করি এবি সিডি, এবি এবং সিডি দুইটি রেখা যেটা হচ্ছে একই সমান্তরালে অবস্থিত এবং দুইটা রেখা দেখো কোথাও ছেদ করবে না, যেহেতু সরলরেখা সেহেতু আমরা যেদিকে বর্ধিত করি কোথাও ছেদ করবে না। তাহলে এই এবি এবং সিডি এই রেখা দুটাকে আমরা পরস্পর কি বলতে পারবো, সমান্তরাল রেখা। একই সমান্তরালে অবস্থিত দুইটি রেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখাকে আমরা মনে করো কোনো একটা আরও একটি সরলরেখা দ্বারা সি এবং ডি ছেদ করালাম। তাহলে এই বিন্দুতে কি বিন্দু ছেদ করলো, মনে করো ই এবং এর ক্ষেত্রে কি এফ। তাহলে সরলরেখাটা হচ্ছে এবি এবং সিডি ছিল সমান্তরাল সরলরেখা, আর হচ্ছে সি ডি কি তাদের ছেদক। তাহলে এখানে হচ্ছে এই কোণকে আমরা বলবো এটার একান্তর কোণ। তার মানে কোণ এ ই এফ এবং ই এফ ডি এর বলবো একান্তর কোণ। আর অনুরূপের ক্ষেত্রে আমরা বলবো একটা এটা এবং এটাকে বলবো হচ্ছে আমরা অনুরূপ কোণ। তাহলে আমরা এখানে বিভিন্নভাবে চিহ্নিত করতে পারবো। তাহলে এখন 1 2 3 4 5 6 7 8 এমনভাবে যদি আমরা মানে ডিভাইডেশন করি তাহলে আমরা বলবো 3 বিপরীত কোণ কোনটা, এখানে হচ্ছে 6, 5-এর অনুরূপ কোণ হচ্ছে কি 1, এমনভাবে করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই অংশগুলো একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলো হচ্ছে আমরা যখন পরবর্তীতে উপপাদ্য নিয়ে আলোচনা করতে যাব তখন আমাদের বিস্তারিতভাবে জানলে শুধুমাত্র আমরা কাজ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যতটুকু আলোচনা করলাম সেই অংশটুকু আশা করি তোমরা উপকৃত হবে। তো তোমরা আবার বাসায় এটা নিয়ে চর্চা করবে, চর্চা করলে আশা করি তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো যেহেতু করোনাকালীন এই মহামারীর সময় তোমরা বাসায় অবস্থান করছো সেহেতু পড়াশোনার পাশাপাশি সবাই স্বাস্থ্য সচেতন থাকবে। গরিব অভাবী যারা আছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সহপাঠী যারা আছে তাদের যতটুকু পারো সহায়তা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো, আমি তোমাদের জন্য দোয়া রাখি। পরবর্তীতে কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে দেখা হবে, সেই নাগাদ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।